আজ পলিকাস্টে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি জামালপুরের বিধায়ক এবং তিনি আরও একটা খুব গুরু দায়িত্ব পালন করে এসেছেন এতদিন। আমার সঙ্গে আজকে রয়েছেন অরুণ হালদার। স্বাগত জানাই আপনাকে অরুণবাবু আমার এই পলিকাস্টে। এবং আপনি বিধায়ক হয়েছেন তার জন্য তো শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। আগামী দিনে আপনার কাজ জামালপুরবাসী দেখবে এবং তারা আপনার উপর ভরসা করেই আপনাকে এনেছে। আমি সেই জায়গাটায় আসবো, কিন্তু তার আগে একটু বলুন যে আপনি তো একটা খুব গুরু দায়িত্ব এতদিন পালন করে এসেছেন। এসসি কমিশনের প্রথমে ভাইস চেয়ারম্যান এবং তারপরে চেয়ারম্যানের দায়িত্ব। তো এই জার্নিটা কীরকম ছিল, কি কি ফেস করতে হয়েছে বা কি কি দেখলেন? আপনার অভিজ্ঞতা বা সেই গল্প বা সেই ঝুলি তো অনেক কিছু থাকবে, তো একটু যদি শেয়ার করেন আমাদের সাথে, মানে ভালো খারাপ দুদিকটা একটু যদি শেয়ার করেন। দেখুন, প্রথম বাঙালি হিসেবে ন্যাশনাল কমিশনের প্রথমে ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীকালে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছিলাম। এটা একটা ক্যাবিনেট মিনিস্টার র্যাঙ্ক, আর ভারতবর্ষের একমাত্র কমিশন যার কাছে জুডিশিয়াল পাওয়ার থাকে। আচ্ছা, এই জিনিসটাই, সাবজেক্টটাই, মানে আমি এইটুকু বলতে পারি, আমার আসার আগে মানে এসসি কমিশনটা যে কি, এটা কীভাবে কাজে লাগাতে হয় সেভাবে মানুষের কাছে মানে পৌঁছাতে পারেনি। আচ্ছা, কারণ আমি যেদিন প্রথম দায়িত্ব নিয়েছিলাম সেদিনই বলেছিলাম যে প্রথম বাঙালি হিসাবে মহামহিম রাষ্ট্রপতি যখন আমাকে দায়িত্ব দিয়েছে এই শোষিত পীড়িত বঞ্চিত সমাজে মানুষদের সেবা করার জন্য, তাহলে টিএন শেষন যেমন ইলেকশন কমিশনকে চিনিয়েছিলেন, আমি প্রথম দিনই বলেছিলাম এই এসসি কমিশনটা কি, এই শ্রেণী মানুষের জন্য কীভাবে কাজ করতে পারে, একটা কনস্টিটিউশনাল রাইটটা কীভাবে এস্টাবলিশ করতে হয়, এটা মানুষকে আমি বুঝিয়ে দেব। এবং সেইভাবেই কাজটা শুরু করেছিলাম। কাজটা খুব চ্যালেঞ্জের ছিল, আমি জানতাম। কারণ কেন্দ্র সরকার আমার যত অ্যাকশন হবে বেশিরভাগ সরকারের অপোজিটেও যেতে পারে। আমার তো অ্যাকশন নেওয়াটাই কাজটা ছিল মেইনলি, যে কাজগুলো করতাম বিভিন্ন রাজ্য সরকার এগেন্সটে যেতে পারে। তো একটা প্রতিষ্ঠানের থেকে প্রতিষ্ঠান বিরোধীদের এগেনস্টে কারবাই করা, এটা বহুত মানে মানে আসি তার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা আমি নিয়েছিলাম, কারণ আমি একটা কথাই বলেছিলাম, আমার ভবিষ্যতে কোনো পোস্ট আর মেলে কি না মেলে, ঈশ্বরের কৃপায় আমাকে যখন এই সেক্টরের কনস্টিটিউশনাল রাইট স্থাপন করার জন্য ভারতীয় কনস্টিটিউশন আমাকে দায়িত্ব দিয়েছে, আমি কারো কাছে মাথা নত করব না। আর তার জন্যই আমি যে কাজগুলো করেছিলাম, যে রিজার্ভ ব্যাংকের গভর্নরের মতো এত একদম পাওয়ারফুল মানুষকেও আমাকে কমিশন থেকে সমন পাঠিয়ে ডাকতে হয়েছিল। এবং 7 বছর চাকরি চলে যাওয়া একটা রিজার্ভ ব্যাংকের এমপ্লয়িকে যে 16 বছর চাকরি করার পরে সেই ছেলেটাকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার অর্ডার থাকা সত্ত্বেও তাকে রিয়েস্টেট করতে পারেনি, আমি সেই কাজকে, সেই ছেলেটিকে আমি চাকরি ফিরিয়ে দিয়েছিলাম। আমার এই কমিশনের কাজের সবথেকে ইতিহাস সৃষ্টি করার কাজ ছিল ওটা। এরপরে বহু কাজ করেছি। এমন এমন ঘটনা আমার চোখের সামনে এসছে যে সামান্য ন্যূনতম দায়িত্ববোধ এই সমস্ত আধিকারিকদের ছিল না, যারা ছোট্ট একটু চেষ্টা করলেই মানুষের মানে একদম মৃত্যুর মুখ থেকে তাদেরকে বাঁচাতে পারতো। এরকম মানে এই গড়িমসিটা কেন ছিল এই আধিকারিকদের? মানে তাদের মানে সেই ইচ্ছা শক্তিটাই থাকতো না। কেন আমি সবসময় একটা কথা বলতাম, আপনি তো পারলেন করতে, আমি আপনি তো প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে বিরুদ্ধাচরণ করেও করতে পেরেছেন কোথাও কোথাও। তার কারণ হচ্ছে আমার ডেডিকেশন। আমি যে কাজের জন্য ছোটোবেলা থেকে আমি নিজেকে তৈরি করেছিলাম, আমি সেই ফিল্ড থেকে এসেছিলাম, তো সেই জন্য আমার এই কাজটা করতে পেরেছি। অনেকে সেটা করতে পারে না, অনেকে সেটা করতে চায়ও না, চেষ্টাও করে না। কিন্তু তারা, আমি এইখানে গিয়ে থেকে বুঝতে পেরেছি যে চেষ্টা করলে তাহলে ওই মানুষগুলো, মানে আমি একটা কথা সবসময় বলতাম, মানুষ যখন একটা বড় পোস্টে চলে যায়, মনে করেন কোনো ব্যাংকের কোনো সিএমডি, এই ব্যাংকের কোনো গভর্নর, যার কাছে এক্সিকিউশন পাওয়ার এসে যায়, সেই এক্সিকিউশন পাওয়ার আসা লোকটার কাছ থেকে মানুষ আশা করে তার নমনীয়তা, তার কর্তব্যবোধ, তার ডেডিকেশন। কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যেখানটার অভাব। আমি ওই জন্য বারবার বলতাম যে পাওয়ার জাস্ট লাইক এ ইলেকট্রিসিটি, এটা যেমন আসে আবার চলে যেতে পারে। এটা কখনো অহংকার দেখাবেন না। আপনি ওই পাওয়ারটায় বসে গেলেন, আর আপনি যারা আসবে তাদের আপনি কুকুর ছাগল বিড়ালের মতো মনে করবেন, এটা যদি মনে করেন তাহলে আপনি নিজেও গেলেন আর সমাজেরও কিছু হবে না। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অনেক উদাহরণ ভারতবর্ষে আছে এরকম, যে নিজেকে পাওয়ারে থাকাকালীন সে একবারও ভাবে না সেই লোকটা যে যখন আমার কাছ থেকে পাওয়ারটা চলে যাবে তখন আমার কাছে যে কেউ আসবে না। আজকে আমি ওই পদে ছিলাম, আজকেও ভারতবর্ষের হাজার হাজার মানুষ এখনও ফোন করে, আমি যেখানে যাই তারা ভিড় করে, তারা আমার কাছ থেকে সাহায্য চায়।
টিল নাও ভারতবর্ষের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তাদের সাথে আমার কানেকশন এবং মানুষের যে কোনো রকম আপদ বিপদ তাদের পাশে দাঁড়াই এবং তাদের জন্য কাজ করি। তো আমি আপনি এই কথাগুলো যখন বলছেন, আমি একটু পশ্চিমবঙ্গের নিরিখে আসি। এখানে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়েছে কখনো? অবশ্যই। আমি পশ্চিমবঙ্গে যে গভর্নমেন্টটা আগে ছিল, হ্যাঁ, আমি সে কথা বারবার মিডিয়াতেও বলেছি যে কত পঞ্চায়েত নির্বাচন আগে 2021 থেকে 2024 ছিলাম, তো ওই সময় যে পঞ্চায়েত নির্বাচন 2023 হচ্ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনের ঠিক 1 মাস আগে পশ্চিমবাংলায় 6টি মার্ডার এবং রেপ হয়েছিল, যেটা কেসগুলো সব আমার কাছে এসেছিল। আমি প্রত্যেকটা কেসে স্পট ভিজিট করেছিলাম। আচ্ছা, স্পট ভিজিট করার পরে যে কাজটা থাকে অ্যাডমিনিস্ট্রেশনের, তার পাওয়ারটা তাদেরকে সেই ন্যায়টা পাইয়ে দেওয়া, পশ্চিমবাংলা থেকে সেটা পাওয়া যায়নি। যেটা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্য নেই এমন বহু রাজ্যে আমি কাজ করেছি, সেখানে এটা হয়নি, সেটা পশ্চিমবাংলায় হয়েছে। তার কারণ সেই সময়কার অনেক আধিকারিক, তাদের কাছ থেকে মানুষের ন্যায় পাওয়ার কথা ছিল, সেই আধিকারিকদের অধিকাংশ লোকই নিজেকে একজন আধিকারিক ভাবতো না, সরকারি কর্মচারী ভাবতো না। তারা নিজেদেরকে ভাবতো যে আমি একজন তৃণমূলের ক্যাডার। ডাইরেক্ট আমি দেখেছি আইএএস অফিসার অনেককে আমি নাম বলতে পারি, যে তারা নিজেদের বোতাম খুলে এমনভাবে স্টাইলে কথা বলতো, মনে হতো না উনি একজন আইএএস অফিসার। এইভাবে তাদের কাছ থেকে আমার ন্যায়টা দেওয়াটা কথা, এক্সিকিউশন করানোর কথা। আমার মনে আছে আপনি ময়নার একটা ঘটনা ঘটেছিল, সেখানে ডাইরেক্ট এরকম একটা অভিযোগ করেছিলেন যে পুলিশ খুন করেছে। হ্যাঁ, সেখানে সেই পুলিশ খুন, একদম পুলিশের পরিচালিত খুন ছিল সেটা। আমি সেটা বলছি, সেগুলো যদি ঠিকমতো, হয়তো এখন বর্তমান আমাদের সরকার হয়েছে, আমিও সেই দলের বিধায়ক হয়েছি, আমি চাইবো মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ফাইলগুলো খুলুক, আর এবং যারা এই অপরাধ করেছে অপরাধীদের একজনকেও বাইরে যাওয়া উচিত না। আমি বিধায়ক হওয়ার পরে নিজে আমি বলেছিলাম, আমি নিজেও বলতাম, আমার দলও বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। বিজেপি আইনের শাসন প্রতিষ্ঠিত করতে গিয়ে সাধারণ অত্যাচারিত 2021 সালের সেই সমস্ত ভয়ঙ্কর যে ঘটনা এরা ঘটিয়েছিল, বহু কার্যকর্তারা তারা কিন্তু খুব ফুঁসছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আমি নিজেও সংবাদ মাধ্যমের দিয়ে এবং আমাদের যারা কর্মী, যারা আমার দ্বারা খুন হয়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, সেই সমস্ত পরিবারদের বলেছি, তোমরা ভাই একটু ধৈর্য ধরো, একজনও পার পাবে না। আইনের আওতায় আনেই তাদেরকে বিচার করা হবে। আমরা কখনো আইন হাতে নেব না, কারণ আইন হাতে নিলে কি পরিস্থিতি হতে পারে সেটা বিগত দিনের সরকারগুলো দেখিয়ে দিয়েছে। আমরা ওই জিনিসটা করব না। আমরা এই ধ্বংসাত্মক রাজনীতি, হিংসাত্মক রাজনীতিটার সমাপ্তি দেখতে চাই পশ্চিমবাংলায়। আপনি যে কাজটা করেছেন যথেষ্ট চ্যালেঞ্জিং একটা কাজ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কখনো থ্রেট পেয়েছেন? অবশ্যই, বহু থ্রেট আমার এসছে। আমার সেই সময় Y+ ক্যাটাগরি সিকিউরিটি ছিল। যখন আমার সিকিউরিটি উইথড্র করা হয় কোনো কারণে, বা আমি নিজে যখন পোস্ট থেকে চলে আসি, আমি ঘর থেকে বেশি বেরোতামই না, কারণ আমি জানতাম তখন অন্য একটা সরকার ছিল। বেশিরভাগ সময় আমি দিল্লিতেই থাকতাম, আর মাঝে মধ্যে যখন কলকাতায় আসতাম খুব সাবধানে। ইভেন আমার মনে হতো যে ছায়ার মতো আমার শত্রুর পিছনে ঘুরছে, যে কোনো সময় আমাকে আমার প্রাণহানি হতে পারে, এরকম একটা বাতাবরণ পশ্চিমবাংলায় ছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি সবসময় মনেই করতাম যে থ্রেটগুলো আমার জীবনে ছিল। আক্রমণের ঘটনা ঘটেছে কখনো? হ্যাঁ, হয়েছে, এরকম হয়েছে, এমন হয়নি এরকম না। আপনার তখন মনে হয়নি আপনি যে কাজটা করছেন, আপনার যেমন আমি পরিবার আছে? একটা ঘটনা আপনাকে বলতে পারি আমি, বলুন। এই যে সন্দেশখালির যে ঘটনাটা আপনারা দেখেছেন, যে শাহজাহান আজকে জেলবন্দি হয়ে গেল, তার পিছনে কিন্তু আমার একটা বিরাট ভূমিকা ছিল। আচ্ছা, সেটা অনেকেই জানে না। কারণ সন্দেশখালিতে যখন ওই ঘটনাগুলো ঘটছিল, তৎকালীন বিরোধী দলনেতা এখনকার বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী বহুবার ওখানে যাওয়ার চেষ্টা করেছিল এবং এই সরকারের বিরোধিতায় স্পটে পৌঁছাতে পারছিলেন না। আমি তখন দিল্লিতে, সন্দেশখালি যেহেতু SC/ST অধ্যুষিত এলাকা, আমি তখন ওখানে বসে প্ল্যান করলাম যে এখানে একমাত্র কমিশনের, আমি যখন চেয়ারম্যান, তখন আমি চেয়ারম্যান, আমাকে কেউ আটকাতে পারবে না। আমি রাজ্য সরকারকে তখন চিঠি লিখলাম যে আমি ওখানে পৌঁছাতে চাই, ওখানে মানুষদের অত্যাচার হচ্ছে। রাজ্য সরকার ক্লিয়ার আমাকে জানিয়ে দিল যে এই অবস্থায় আপনার কোনো অবস্থায় কোনো যাওয়া যাবে না, আপনি এখানে আসবেন না, আমরা কোনো রকম প্রোটেকশন দিতে পারবো না। তখনকার চিফ সেক্রেটারিকে আমি তখন বললাম, আমার অফিস থেকে বলালাম যে তাহলে আপনি ওই কথাটাই একটা মেল করে দিন যে আপনার ওখানে আইন শৃঙ্খলা এমনভাবে ভেঙে পড়েছে যে একটা কমিশন তার হেড ওখানে ভিজিট করতে পারবে না, বাস ওটুকু লিখে দিন আপনি। ওরা কিন্তু লিখে দিল না। আমি চ্যালেঞ্জ নিলাম এবং পরের দিন ফুল কমিশন নিয়ে 10খানা গাড়ির কনভয় নিয়ে আমি জোর করে সন্দেশখালিতে ঢুকে গেলাম এবং তার পরের দিনই এখান থেকে দিল্লি থেকে মহামহিম রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসন চেয়েছিলাম এবং 3 দিন পর্যন্ত মিডিয়ার হাইলাইটে ছিল ওই ঘটনা যে শুধুমাত্র সন্দেশখালির ইস্যুতেই কেন আপনি রাষ্ট্রপতি শাসন চাইলেন।
তার ব্যাখ্যাটা আমি একের পর এক দিয়েছিলাম এবং তার ফলেই তৎকালীন ভারত সরকার এবং সেটা ইন্টারন্যাশনাল নিউজ হয়ে যায়। পরবর্তীকালে শাহজাহানের উপরে পুরো অ্যাকশন চালু হয়ে যায়। সারা ভারতবর্ষ গোটা দেশ তখন কিন্তু যে রাষ্ট্রপতি যখন চাইলাম আমি কমিশন, এটা একটা মানে ব্যতিক্রমী ঘটনা ছিল, তার জন্য মিডিয়া হাইলাইট হয়েছিল এবং সেই হাইলাইটের কারণে পরবর্তীকালের ঘটনা আপনারা জানেন, শাহজাহান অ্যারেস্ট হয়ে গেছিল এবং পুরো সেন্ট্রাল টিম, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার নজর ওখানে কিনেছিলাম। এই ঘটনার পিছনে কিন্তু আমার পেয়েছিল এবং ওটা আমার জীবনে একটা থ্রেট ছিল। কারণ শাহজাহানের মতো গুন্ডার বিরুদ্ধে এইভাবে কাজ করা, আর সেই সময় কোনো ওই প্রশ্ন সময় ছিল তো না। মানে সন্দেশখালীতে শাহজাহানের যারা সাগরে তারা ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ, তখন। সেই অবস্থায় দাঁড়িয়ে আমি ওইভাবে যে মানে এটা করেছিলাম আমার মুভমেন্টটা, সেটা একটা বহুত রিস্কি ম্যাটার ছিল, এটা অত সহজ ছিল না। এই যে বিধায়ক হলেন তারপরে মানে প্রত্যেকেই যাদের সঙ্গে কথা হয়েছে বিধায়ক হওয়ার পরে তারা বলেছেন যে আমার এলাকায় এইগুলো করব বা করা হয়নি, কিন্তু আপনি আমি মানে এটা বলতে পারি যে গোটা ভারতের ছবিটাই আপনি দেখে ফেলেছেন। ফলে একটা জায়গা মানে একটা বিধানসভা, সেই বিধানসভাকে মানে তার উন্নয়নের জন্য কাজ করা বা সেখানে কি কি চাইছে মানুষ সেটার কথা ভাবা আপনার পক্ষে তো বোধহয় সোজা কাজটা তুলনামূলক। আমি সেটাই বলতে চাইছি, যে র্যাঙ্কে আমি ছিলাম হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে একটা 5 স্টার লাইফে চলে গিয়ে যেদিন টিকিট ঘোষণা হলো, বোম্বেতে ছিলাম, এক কাপড়ে চলে এসে অ্যাটাচি নিয়ে এসে এরকম নিচে মেঝেতে শুয়ে পড়ে পরের দিন থেকে প্রচার করা, এটা যে কোনো মানুষের পক্ষে মানিয়ে নেওয়াটা বহু সম্ভব না। আমি আমার লাইফ স্টাইলটা ওইভাবেই রেখেছিলাম, যার জন্য আকাশ থেকে মাটিতে নামতে আমার কোনো রকম গায়ে লাগেনি এবং সাধারণ মানুষের মধ্যে যে জনপ্রিয়তা আমি প্রতিদিনের আমার মুভমেন্টের মধ্যে দিয়ে যে জনপ্রিয়তা তাদের মধ্যে অর্জন করেছিলাম, আমার আত্মবিশ্বাস ছিল ওখানের ইভেন আমার সঙ্গে যারা ঘুরতো, আমার দলের নেতৃত্ব, কেউ বলতো না যে ওই সিটটা কেউ জিততে পারে। সবাই বলতে এই লোকটা এই সিটে কেন গেল। এক্স্যাক্টলি, আমি ঠিক এইখানেই আসছি। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, জিতলেন কি করে? আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম প্রত্যেক কার্যকর্তা বলে যে এক ভোটে যদি জিতি তাহলে আমি এখান থেকে জিতবো। আমার একটা আত্মবিশ্বাস, কারণ আমি যে কাজগুলো অতীতে করেছিলাম তার ক্রেডেন্সিয়াল আমার আছে এবং আমি সেটা নিয়ে মানুষের কাছে যাব, এখানে আমি কি করতে চাই। এই মানুষের কাছে একটাই বার্তা দিয়েছিলাম যে আমি এখানে বিধায়ক হলে আমি কোনো রাজনৈতিক দলের হব না, বিধায়ক হবে একদম যে আমাকে ভোট দেয়নি আমি তারও বিধায়ক, আর যে ভোট দিয়ে তার। এই যে কথাটা, এটা ভাইরাল হয়েছিল, এটা ওখানকার মানুষরা খুব অ্যাকসেপ্ট করেছিল যে এই লোকটার যে কথা এবং ইনি যেভাবে অতীতে কাজ করেছেন এখানে, তাহলে এই লোকের উপর বিশ্বাস করা যায়। মানুষের বিশ্বাসটা অর্জন করেছিলাম আমি। 2 মাস সময় পেয়েছিলাম, এই 2 মাসের মধ্যে প্রতিদিন সকালবেলা প্রত্যেকটা মানুষের সাথে মানে দেখা করে তাদেরকে যে আত্মবিশ্বাস জুগিয়েছিলাম, সেটা আমার জয়ের মাপকাঠি ফিরিয়ে দিয়েছিল। মানে আপনি বোধহয় 46%-এর কাছাকাছি ভোট পেয়েছেন। এই মানে হিউজ জাম্পটা গতবার মানে 2021-এ 38% ভোট, সেখান থেকে 46% ভোট, মানে হিউজ জাম্পটা মানে এই শুধু আপনার এই কথায়। হ্যাঁ, মানুষ বিশ্বাস করেছিল, কারণ আমার কাজগুলো মানুষের, আমার সর্বভারতীয় পরিচিতি, আমার প্রচার পাবলিসিটি, আমার। আপনি তৃণমূলকে ক্রেডিট দেবেন না তাদের যে এত দুর্নীতি ওখানে ছিল, কিন্তু বিশেষ করে ওই সিটটা দেখুন, 80টা সিটে তো তারা জিতেছে। তাহলে পশ্চিমবাংলায় হারার লিস্টে, বিজেপির হারার লিস্টে যদি একটা সিট থাকতো তাহলে ওই সিটটা ছিল। আচ্ছা, কারণ হচ্ছে কি, ওখানে আমি শুধুমাত্র ওই ক্যান্ডিডেটের ভূতনাথের বিরুদ্ধে লড়িনি, ওখানে আমাকে লড়তে হয়েছে একজন বালি মাফিয়ার বিরুদ্ধে, যে বালি মাফিয়ার টাকা দিয়ে সব কিছু কিনে নেওয়ার চেষ্টা করে। তার মানে তো ওখানেও আপনি থ্রেট পেতে পারতেন। টিল নাও আমার থ্রেট আছে, টিল নাও আমি যেভাবে ওখানে কাজ শুরু করেছি, যে কোনো সময় আমার প্রাণহানি হতে পারে। আমি আপনাকে এই অন ক্যামেরায় বলে যাচ্ছি, আমাকে যে কোনো সময় আমার প্রাণহানি হতে পারে, কারণ ওখানে আমি যে কাজ শুরু করেছি, অনেক জায়গায় টুকটাক এদিক ওদিক করে ওখান থেকে বালি টালি এদিক ওদিক নিয়ে যাচ্ছে, জামালপুরটা ব্যতিক্রম। আপনি মাটি মাফিয়াদের বিরুদ্ধে বোধহয় একটা অ্যাকশন নিয়েছেন, অ্যাকশন একটু বলেন ওটা কি হয়েছিল বিষয়টা। ওখান থেকে আমি যাচ্ছিলাম, দেখি যে পরপর চোখের সামনে দেখি মাটির বালি গাড়ি মানে গাড়িগুলো ওপেন চলে যাচ্ছে, গাড়ি দাঁড় করালাম, সঙ্গে সঙ্গে ওখানে গাড়িগুলোকে দাঁড় করালাম, দেখলাম পিছনে 8-10টা গাড়ি দাঁড়িয়ে পড়লো। বললাম ভাই কোথা থেকে মাটি কাটছে এরকম, এখন তো মাটি কাটা এইভাবে কোথা থেকে। তখন ওরা আমতা করতে লাগলো, বলে আমরা কাটিনি, কে কেটেছে। ওখানে শেষ করলাম ওদেরকে, আমার গাড়ি থেকে ওখান থেকে পুলিশকে ফোন করলাম, সাথে সাথে পুলিশ চলে আসলো। স্পট গিয়ে দেখলাম বহুত লোক জড়ো হয়ে গেল এবং তারা বললো এই অবৈধ বালি এটা কি করে কাটছে। আমি বলি এখন তো বিজেপি সরকার আছে, কারা কাটছে এখানে, কেউ কোনো কথা বলছে না, এর মুখের দিকে আমি তাহলে ওখানে যাবো। সেখানে যাওয়ার পরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গেল এবং যেভাবে ওখান থেকে মাটি কেটে ডিপ করে 40 ফুট নিচে মাটি কেটে ওখান থেকে নিয়ে যাচ্ছে মাঠ থেকে, ওই দিনে আমি রুখে দিয়েছিলাম এবং ওরা অনেকে ক্ষমা টমা চাইছিল যে গাড়িগুলো আমাদের ধরে গরিব মানুষ, এরা তো লেমান কিছু করার নেই, কিন্তু আমার ওই অ্যাকশনে পুলিশ ওদের কেস দিয়েছিল, সেই কেস নিয়ে এখনও সেই গাড়ি ওরা নিয়ে মাটির গাড়ি ওখানে আটকে রয়েছে, ভুগছে ওরা, ওর থেকে এখনও পর্যন্ত জামিন পায়নি। একটা না, এরকম বেশ কিছু কেস আমি ওখানে করেছি। ইভেন
ওখানে বালির কেউ কেউ বলছে এখানে 100 কোটির বালি আছে, কেউ বলছে 200 কোটির বালি আছে। ওখানে পুরো গ্রামের মানুষ সমস্ত লোকজন নিয়ে সেই বালির স্টক করে রেখেছে ওখানে, সে বালির স্টককে ওখানে দাঁড় করে দিয়েছে। আমি বারবার বলেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দেখো যাদের বৈধ ঘাট আছে তারা বালি এখানে নিতেই বেচাকিনি করতে পারে, সরকারি নিয়ম মেনে করবে, আমার তাতে কোনো আপত্তি নেই। আমি এটা মিডিয়াতেও বলেছি, এখনও বলছি, ঘোষণা করেছি, কিন্তু তারা কেউ ভয় আর বালি বিক্রি করছে আমার এই অ্যাকশনে। এটা এখন উল্টো অ্যাকশন হয়ে গেছে। তো বালি না গেলে লোক চলবে কী করে? মানুষের যে কনস্ট্রাকশন হবে, আর আমার বাড়িতেও বালি লাগতে পারে। তো আমি সেটাও বলছি সবার কাছে, আইন মেনে আপনারা কাজ করুন, আপনাদের কেউ রুখতে পারবে না, বেআইনি কাজ করলে কেউ পারবে না। কিন্তু এই সরকারের এটা একটা খুব ভালো দিক অরুণবাবু, যে মানে এই যে বারবার এটা আপনারা বলছেন না যে ভয় মানে আউট আর ভরসা ইন, আমি তো বলবো দুষ্কৃতীদের জন্য কিন্তু ভয়টা ইন হয়েছে। এবার তারা যদি গুটিয়ে যায় তাহলে কিন্তু দুষ্কৃতিমূলক কার্যকলাপ যেটা গোটা রাজ্য জুড়ে চলতো এতদিন, সেটা তো বন্ধ হবে। মানে যেটা শুভেন্দু অধিকারী সরকার প্রথম এসে যে কথা আপনারা বলেছেন যে আইন শৃঙ্খলাটা সবার আগে, মানে খুব ইম্পর্টেন্ট বিষয় একটা রাজ্যকে বা যে কোনো একটা সমাজকে গঠন করার ক্ষেত্রে, এটা আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন আইন শৃঙ্খলা? দেখুন, এখানে আইনের শাসন হবে প্রতিটি ক্ষেত্রে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন, এবং তার যারা বিধায়করা রয়েছে প্রত্যেকে সেই গাইডলাইন মানছেন, এবং আমরাও বারবার বলছি আইন মেনে আপনারা কাজ করেন, কোনো অসুবিধা। আর আইন যে অফিসার মানবেন, আমি যেমন ওখানকার যিনি বিএলআরও আছেন, মেইনলি এই বালি মাটি দেখার দায়িত্বটা তার, তাকেও খোলাখুলি আপনি বলেছি যে আপনার কতজন স্টাফ আছে, আমার বলে 16 জন স্টাফ আছে। আমি বলি দেখুন, ওই ঘরে বসে থাকার ওই যে স্টাইলটা ওটা আর চলবে না। আপনার 16 জন যখন আড়াই আছে, তাহলে কোন কোন এলাকা থেকে এর পরের দিন আমি তো বালি আর মাটি এ তো আমার সামনে পড়লে আমি সেখানে রুখে দেবো। যে অফিসারের এলাকা থেকে বাটি বা বালি চুরি হবে, সেই অফিসারের কিন্তু চাকরি থেকে সাসপেন্ড হয়ে যাবে। আমি ক্লিয়ার বলে দিলাম আপনাকে। আপনি ওটাকে এখন থেকেই মনিটরিং করুন, আইনের শাসন। আপনারা আসার পরে কিন্তু খুব চাপে পড়েছে, মানে প্রশাসন যারা সামলে এসছে, আমলা টামলা যারা রয়েছে আর কি, তারাও কিন্তু যথেষ্ট চাপে পড়েছে। মানে এইটা ওই যে আবার বলছি যে একটা রাজ্য যেখানে রাষ্ট্রপতির শাসনের দিকে এগোচ্ছিল আস্তে আস্তে, সেই পরিস্থিতি তৈরি হচ্ছিল, আপনারা আসার পরে কিন্তু সেই জায়গাটা রিকভার তো করা গেছেই, এদের মধ্যে ভয় এসছে যে কাজ করতে হবে, না হলে আউট। এটা একটা খুব ভালো সাইন। আচ্ছা, জামালপুরের মানে প্রথম যদি 2 কি 3টে আমি কাজ বলি আপনাকে, যে কোনগুলো ফোকাস এই মুহূর্তে আপনার জন্য? দেখুন, আমি জনতার দরবার চালু করেছি। গতকাল আমার প্রথম জনতার দরবার হলো। প্রায় 50 জনের মতো লোক নাম লিখিয়েছিলেন আগে থাকতে। আচ্ছা, তাদের প্রত্যেকের আমি হিয়ারিং করেছি, শুনেছি তাদের কথা। এবং আমার ওই কমিশনে থাকাকালীন যে আমার স্টাইলটা ছিল, মানে আমাকে বলতো, মানে আমার গুগল সার্চ করলে আপনি দেখতে পাবেন, টাইমস অফ ইন্ডিয়া আমার ব্যাপারে একটা আর্টিকেল বের করেছিল, দ্য ম্যান অফ অ্যাকশন। আচ্ছা, আমি সেই স্টাইলেই কাজটা শুরু করেছি। এবং গতকালই ম্যান অফ অ্যাকশন কয়েকটা করে এসেছি, তার রেজাল্ট আজকে হাতে হাতে পেয়েছে। 26 বছরের একটা প্রতিবন্ধী, তার আধার কার্ড ছিল না, ভোটার কার্ডটা কোনোভাবে করেছিলেন প্রশাসন। গতকালই ওখানে বসে থেকে তার সাথে যোগাযোগ করে আজকে সেই অফিসার আধার কার্ড করে দিয়ে আমার কাছে ফোনে পাঠিয়ে দিয়েছে। 26 বছর লাগলো, তার সরকারি সুবিধা এখন সে পাবে, কারণ তার যেহেতু রেটিনা এবং হাতের ছাপ দিতে পারছিল না, সেই জন্য নর্মাল প্রসেসে তার আধার কার্ডটা হচ্ছিল না। একটা টেকনিক্যাল প্রসেস ছিল, যেখানে ফিজিক্যালি হাজির করিয়ে ওখানকার হেড পোস্ট অফিসের পোস্টম্যান, মানে এই যে ওয়ার্ক কালচারটাই পাল্টে গেছে। মানে একই অফিসার, আমি বারবার একটা কথাই বলছি, এই বিডিওই ছিল, এই ওসি ছিল, এই লোকগুলোই ছিল, পাল্টায়নি। কিন্তু সরকারের যে মানসিকতা আর দৃঢ়তা তাদের প্রত্যেকটি বিধায়কের, তাতে কিন্তু তারা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তাহলে তারা জানেন এই সরকারের সাথে আমাকে তাল মিলিয়ে চলতে গেলে আমার ওয়ার্ক কালচারকে চেঞ্জ করতেই হবে। তারা কিন্তু করেছেন। না হলে আমাদের বিডিও জামালপুরের, যাকে টার্গেট দিয়েছিল 4-5 দিনের মধ্যেই অন্নপূর্ণা যোজনাতে টার্গেট 9000, আমাকে এসে বলছেন স্যার 9000 দিয়েছি, আমি কী করে 9000 এটা করবো, আমি তো বুঝতে পারছি, দিশারা হয়ে যাচ্ছি, আমার তো মানে এরপরে না হলে বলেছে সাসপেন্ড করে দেবে। এই তার যে আতঙ্ক, আমি কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, আমার সংগঠন আছে, আপনার 9000 থেকে বেশিই করে দেবো। প্রথম আমার কাছে আমি বলে তো দিয়েছিলাম, আমার কাছে একটু চ্যালেঞ্জ লাগতো 9000 ওই ফর্ম মানে কারেক্ট করে করা 3-4 দিনের মধ্যে তো হবে। তো আমি তখন আমার পুরো টিমকে ওখানে আমি নিজের থেকে রাত জেগে পুরো টিম থেকে আমাদের টোটাল টিমকে কাজে লাগিয়ে, আমি ওনার যত ম্যান পাওয়ার আছে আমাদের ম্যান পাওয়ারকে আমি যখন টোটাল মানে সংখ্যাটাকে দিয়ে আর আমাদের লোক সংখ্যা দিয়ে যখন ওখানে ডিভাইড করলাম, আমি বললাম বিডিও সাহেব দেখুন এক একজনের ঘাড়ে কটা করে বললো, তাহলে তো 25টা করে পড়ে, বলে এটাই কাজ। আপনি যখন ওই 9,500 নিয়ে নেবেন আপনি করতে পারবেন না।
একজনের ক্ষেত্রে কটা পড়েছে 25টা, একদম। তাহলে 25টা সে করতে পারে না। আমি মানে 25টা যদি সে না করতে পারে তাহলে পরের দিন তাকে আর চাকরিতে আসতে হবে না বলে দিয়ে বাহ, দারুণ। এই ওয়ার্ক কালচারে যদি পশ্চিমবঙ্গে কাজ হয় হবেই হবে। তাহলে তো সোনার বাংলা হবেই। হবেই, আমি গ্যারান্টি। একদম। মানুষ সোনার বাংলা দেখবে। বেশ, একদম। আজকে আড্ডার যে পর্বটা চলছিল আমাদের, আমার মানে আরো অনেক কিছু কথা হয়তো বলার ছিল যেগুলো বলা গেল না কারণ সময়ের অভাব। আমি একদম শেষ করব একটা বিষয় দিয়ে। আপনার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট তৃণমূল সরকার চলে যাওয়ার জন্য 5টা কারণ একটা করে শব্দে বলুন। মানে আপনি বলতে পারেন দুর্নীতি, বা আপনি বলতে পারেন তোলাবাজি, এরকম আর কি। আমি বলছি 5টা শব্দ। তৃণমূল সরকার চলে যাওয়ার প্রধান কারণ হচ্ছে ওর ভাইপো। আচ্ছা, প্রধান কারণ যদি থাকে তাহলে বলবো ওর ভাইপো। ওর ভাইপোর জন্যই দলের সিনিয়র লিডাররা ওর কাছ থেকে অসম্মানিত হয়ে দিদিমণিকে বারবার বলেও তারা পায়নি। দলটা মূল ভালো ভালো নেতাগুলো ওখান থেকে বেরিয়ে গেল, একটা প্রধান কারণ। এবং 15 বছর একটা সরকারে থাকার ফলে যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছিল, বারে বারে ধোঁকাবাজি করছিল, মানুষ সেটা নিতে পারছিল না। আমি একটা কথাই তখনই বলেছিলাম, গত 2021-এ এদের বিসর্জন হয়ে যেত, কিন্তু গত 2021-এ ওরা আইপ্যাক এবং তার টিমকে কাজে লাগিয়ে লাস্ট মানে গণনার সময় যে কারচুপিটা করেছিল সেটা আমরা সেটাকে ধরতে পারিনি। একদম হাই লেভেলের চুরিটা করেছিল, সেই চুরিটা ধরা যায়নি। 2026-এ ওদের পতন অনিবার্য ছিল, কারণ 2021-এর পোস্টপোল ভায়োলেন্স করে বাংলার মানুষের যেভাবে টর্চার করেছে, সেই সংস্কৃতি থেকে শুধু বিরোধী লোকেরা না, ওর দলের 90% লোক ওই বিভৎসতা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। এবং তার আমাদের জেতার প্রধান কারণ তৃণমূলের সত্য তৃণমূলই ছিল, এবং ওদের ব্যাস পরে গিয়েও মানুষ এবার বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছে। অ্যান্টি ইনকামবেন্সি যে ফ্যাক্টর যেটা কাজ করেছে, এবং ওর দলের যে তোষণ নীতি, আর একটা মারাত্মক পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আলটাপকা মন্তব্য, তার যে একজন মুখ্যমন্ত্রী হিসেবে যে গরিমা তার থাকার কথা ছিল, সেই গরিমাটা একদমই ছিল না। বলতে লজ্জা নেই অন ক্যামেরায় যে বাইরের রাজ্যে, কোথাও রাজ্যে কোনো বহু ভারতবর্ষের রাজ্যে গিয়েছি, তখন লোক মুখ্যমন্ত্রী নিয়ে খিল্লি করতো, খিল্লি যে আমরা ওই রাজ্যের একটা বাসিন্দা। এরকম আলটাপকা মন্তব্য তার বহু আছে, যেগুলো বলার নয়। একজন মুখ্যমন্ত্রীর গরিমা উনি কখনোই রাখতে পারেননি, মানুষ সেটাও দেখেছে। এগুলোই ওনাদের হারের মানে মেইন কারণ। বেশ, আজকে সময় শেষ, এখানেই শেষ করতে হবে পলিকাস্ট। ভালো থাকবেন এবং আগামী দিনে আপনার যে কাজ বা যে ওয়ার্ক কালচারের কথা আপনি বলছেন, আমি আবার বলছি, সেইভাবে যদি সত্যি পশ্চিমবঙ্গ এগোতে পারে তাহলে অবশ্যই সোনার বাংলা হবে। খুব ভালো থাকবেন, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ আপনাকে।